বুধবার রাত থেকে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। এই অভিযান ঠিক কি কারণে পরিচালিত হচ্ছে এবং বিগত সরকারের সময় এবং আমরা যদি একটু পেছন থেকেও ধরি অন্যান্য সরকারগুলোর সময়তেও যে যৌথ অভিযানগুলো হয়েছে তার থেকে এই অভিযানটা ঠিক কোন জায়গাটা পার্থক্য থাকবে সেই দুটো বিষয় আমি বলবো। আপনারা জানেন যে পুলিশ বাহিনীর মধ্য থেকে বড় একটা অংশ এখন পর্যন্ত কর্মক্ষেত্রে ফেরেনি। এটা ঠিক কেন তাও আপনারা জানেন যে হাসিনার আমলে ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ ধরনের ভূমিকা শেখ হাসিনার পুলিশ বাহিনী বা শেখ হাসিনার পুলিশ লীগ করেছে। এটা আমি ওই অর্থে সম্পূর্ণ পুলিশ বাহিনীকে বোঝাতে চাচ্ছি না যারা মূলত পালিয়ে বেড়াচ্ছেন, তার কারণ বিভিন্ন ফুটেজে দেখা গিয়েছে এমন মর্মান্তিক ঘটনা এই সময়টাতে ঘটেছে যে পুলিশ গুলি করে হত্যা করার পর সেইগুলোকে একত্রিত করে পুলিশ জ্বালিয়ে দিয়েছে, মানে লাশগুলো যাতে তারা চিহ্ন না থাকে সেই কারণে কিন্তু তারা জ্বালিয়ে দিয়েছে। এবং অবৈধভাবে বল প্রয়োগ করার যে এক নির্লজ্জ চেহারা পুলিশের মধ্যে আমরা দেখেছি সেটা কিন্তু সব মিডিয়াতে প্রকাশ হয়েছে এবং এই মিডিয়াগুলোর সামনে কিন্তু তারা এই কাজ করেছে, কারণ তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ছিল যে হাসিনা সরকার কোনোভাবেই হয়তো ক্ষমতা ছাড়বেন না বা ছাড়ার কথাও না, যেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, এনএসআই, ডিজিএফআই, রাষ্ট্রের প্রত্যেকটা অংশে আওয়ামী লীগের দালাল দিয়ে ভরপুর হয়ে গেছিল। মানে রাষ্ট্রের থেকেও অতি রাষ্ট্র হয়ে গিয়েছিল আমাদের এই বাংলাদেশের কাঠামো। তো সেই জায়গা থেকে তাদের সম্পূর্ণ আস্থা ছিল যে বিএনপি বিরোধী দল থেকে শুরু করে জামাত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে শক্তি দাঁড়াক না কেন, তারা বিগত দিনে যেভাবে হত্যা করে গুম করে চোখের সামনে আসলে তারা জানে না এইসব ঘটনাগুলো দমন করেছে, সেই দমন পীড়ন করে হয়তো এবারও পার পেয়ে যাবে এবং সেই ধরনের একটা ম্যাসাকারের প্ল্যান নিয়ে কিন্তু তারা রাস্তায় ছিল। জাস্ট সেনাবাহিনী যে ইউটার্ন করলো বা নিউট্রাল হয়ে গেল সেই কারণে কিন্তু সেটা সম্ভব হয় নাই। তো এখন হচ্ছে প্রায় 50,000-এর মতো অস্ত্র এবং বৈধ অস্ত্র জনসাধারণের মধ্যে রয়েছে, তার মধ্যে প্রায় 10,000 রয়েছে রাজনৈতিক নেতাদের হাতে। এখানে উল্লেখযোগ্য অংশই আওয়ামী লীগের হাতে থাকবে, কারণ আওয়ামী লীগ 2009 সাল থেকে ক্ষমতা আসার পরই যাদেরকে অস্ত্র দিয়ে শক্তিশালী করা দরকার তাদের দলের নেতাদেরকে এবং তাদের দলের অলিগার্স যারা আছেন, সুবিধাভোগী যারা আছেন তাদেরকে, সেই ক্ষেত্রে তারা কিন্তু একটা বিশাল অংশকে অস্ত্র দিয়ে রেখেছে এবং সেই সমস্ত অস্ত্র দিয়েও কিন্তু এই আন্দোলনগুলো দমাতে বিভিন্ন সময়ে দেখা গেছে। এবং অবৈধ অস্ত্র তো অবশ্যই আছে, সেটার সংখ্যা ঠিক কত তার কিন্তু ধারণা নেই। একই সাথে এই আন্দোলনের সময়ে জনগণ সহ আন্দোলনকারীরা এবং সুবিধাভোগীরা, এক কথায় যারা আসলে এই সুযোগটা কাজে লাগাচ্ছিলেন, তাদের মধ্যে থেকেও কিন্তু একটা অংশ থানাতে অস্ত্র গোলা বারুদ লুট করেছে। সেখানে কতগুলো অস্ত্র আসলে লুট হয়েছে, কতগুলো গোলা বারুদ লুট হয়েছে তার পরিসংখ্যান এখনো দেওয়া হয় নাই। তো এগুলোকে জমা দেওয়ার জন্য প্রায় সময় বেঁধে দেওয়া হয়েছিল মঙ্গলবার পর্যন্ত, যে এর মধ্যে যত বৈধ এবং অবৈধ 2009 সাল থেকে বৈধ যেগুলো হয়েছে সেই সমস্ত অস্ত্র সবগুলো জমা দেওয়ার কথা বলা হচ্ছিল, কিন্তু বেশ কিছু জমা পড়েছে কিন্তু সেটা খুবই নগণ্য। এখন এই বাকি অস্ত্রগুলো উদ্ধার কাজ করার জন্যই কিন্তু এই যৌথ অভিযানটা পরিচালিত হবে। এই সরকার ক্ষমতায় আসার পর পুলিশ প্রশাসন যেহেতু দায়িত্ব নিয়ে আন্তরিকতার সাথে কাজ করছেন না, সেটার একটা সবচেয়ে বড় কারণ আপনারা জানেন যে পুলিশ প্রশাসনটা ফিরেছেন তারাও কিন্তু আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন না, নানা ধরনের সমস্যা কিন্তু তাদের পোহাতে হচ্ছে। যদি কোনো ধরনের স্টেপ নিতে চায়, হুট করে নাগরিক সমাজের মধ্যে থেকে, সাধারণ মানুষের মধ্যে থেকে যে কেউ বলে উঠছে এই এখন খুব একদম মানে ক্ষমতা দেখাচ্ছ, তোমরা তো সেই হাসিনার দোসর, তো কোনো কাজ করতে গেলেই তারা হাসিনার দোসর হিসেবে একটা গালি খাচ্ছে এবং কাজ আত্মবিশ্বাসের সাথে করতে পারছেন না, কারণ পুলিশকে যেভাবে হাসিনা সরকার একদম অপদস্থ করেছে এবং ধ্বংস করে দিয়ে গেছে, পুলিশের ওই নৈতিক জায়গাটা আসলে কাজ করার নেই। সেই কারণেও একটা শিথিলতা পুলিশ প্রশাসনের মধ্যে আছে এবং বাকি যে অংশটাই অস্ত্র নিয়ে ঘাপটি মেরে আছে, তারা বিভিন্ন সময় আমরা দেখেছি প্রতি বিপ্লব, আদালতের মাধ্যমে এক ধরনের বিপ্লব করার চেষ্টা এবং আনসার বাহিনীর যেই অবস্থা আমরা দেখেছি তাতে কিন্তু ওখানে ছাত্রলীগ যুবলীগের পদধারী লোকজন নেতৃত্ব দিয়ে একটা অচল অবস্থা তৈরি করতে চেয়েছিল, তাও কিন্তু আছে। এবং আওয়ামী লীগ যেইভাবে হুমকি দামকি দেয় এবং বিগত সময়তে আওয়ামী লীগ যে কাজ করেছে, তারা বাংলাদেশের মানুষের সামনে যেই চেহারা দেখিয়েছে তাতে এই দলটা কিন্তু সন্দেহ করতেই হয়। তাদের দলীয় নেতাকর্মীদের হাতে যদি এত অস্ত্র থাকে 50,000 বৈধর ভিতরে, সেখানে 10,000 রাজনৈতিক নেতাকর্মী এবং তা আওয়ামী লীগের নেতাদের কাছেই হচ্ছে সিংহভাগ অস্ত্র। একই সাথে যেগুলো লুট হয়ে গেছে সেই অস্ত্রগুলো কিন্তু কোথায় তা ঠিক বলা যাচ্ছে না। অতএব এগুলো উদ্ধারের জন্য যৌথ বাহিনীকে নামতে হবে এবং পুলিশ যে কাজ করতে পারছে না, আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে, এই সরকার তার সক্ষমতা দেখাতে পারছে না,
সেই জায়গা থেকে এই যৌথ অভিযানটা আসলে খুবই দরকার ছিল। আশা করা যায় এই অভিযানের পর আমরা দেখতে পাবো যে প্রশাসনের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে আসছে এবং পুলিশ সংস্কার ঠিক কিভাবে করা হবে সেই বিষয়টাও যদি দ্রুত সময়ের মধ্যে সামনে আনা হতো এবং এক প্রকার সংস্কার করে যদি তাদেরকে আবার রাস্তায় নামানো হতো। এখানে আরেকটা বিষয় আলাপ অলরেডি নাগরিক সমাজের মধ্যে উঠেছে, তা হচ্ছে ছাত্র জনতার মধ্যে যারা বেকার আছেন, চাকরি শেষ করেছেন বা যোগ্যতার ভিত্তিতে একটা কিন্তু পুলিশ নিয়োগ দেওয়া যেতে পারে খণ্ডকালীন সময়ের জন্য, যতদিনের জন্য প্রয়োজন, সেই আলাপটাও কিন্তু উঠেছে। সেইভাবে হলেও বা অন্য কোনো যে ফরম্যাটে হোক প্রশাসনকে চাঙ্গা করার খুব দরকার আছে। এই অভিযানের পর হয়তো আমরা একটু দেখতে পাবো, কারণ এখানে হচ্ছে মাদক যারা চোরাচালান করে এবং মাদক ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও কিন্তু ধরার ব্যাপারে এবং মাদক নিয়ন্ত্রণের ব্যাপারেও কিন্তু একটা ব্যবস্থা এই যৌথ বাহিনী নেবে। তো মোট কথা হচ্ছে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত কতটা হবে সেটা এই অভিযানের পর আমরা ক্লিয়ারলি দেখতে পাবো, অন্তত একটা কনসেপ্ট আমরা পাবো যে কি হতে যাচ্ছে। এখন আলাপটা হচ্ছে বিগত সময়তেও কিন্তু আমাদের দেশে এই ধরনের যৌথ অভিযানগুলো হয়েছে, সেটা আওয়ামী লীগ সরকার পরিচালনা করেছে, বিএনপি করেছে, যার যার সবাইতে যে যার মতো করেছে, সেখানে র্যাব বাহিনীর মতো একটা বাহিনী আত্মপ্রকাশ করেছে। তো সেই সব যে অভিযানগুলো চলেছে তার সাথে একটা ডিফারেন্স কোন জায়গাতে থাকবে মৌলিক, সেটা আমি মনে করছি যে আগেরকার সময়ে টাকা পয়সা দিয়ে যে এক ধরনের ছেড়ে দেওয়া হতো না আসামিদেরকে, মানে ব্যবসা করার জন্য সাধারণ মানুষের কাছে যাওয়া হইতো, বা যার টাকা পয়সা আছে এই ধরনের লোকদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বলা হইতো যে এই সমস্ত টাকাগুলো দাও, না হলে তোমাদেরকে ক্রস ফায়ার দেবো, এবং সেই ক্রস ফায়ারের ভয় দেখিয়ে একটা ব্যবসা পুলিশ প্রশাসন এবং যৌথ বাহিনীর নামেও কিন্তু করা হয়তো বিভিন্ন জায়গায়, মানুষ এভাবে নিপীড়িত ছিল। তো সেই জায়গাটা হয়তো আমরা এইবার দেখতে পাবো না, এবং দেখবো কিনা সেটার অপেক্ষায় থাকা যায়। কিন্তু একটা বিষয় নিশ্চিত করে বলা যায়, সেটা হচ্ছে ক্রস ফায়ারের মতো একটা যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমাদের দেশে ঘটেছিল এই যৌথ বাহিনীর অভিযানের নামে এবং আলাদা আলাদা বাহিনীর অভিযানের নামে, সেটা কিন্তু এইবারে হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। কারণ যে সরকারটি ক্ষমতায় আছেন তারা অবশ্যই এবং জোরে সোরেই বলছেন মৌলিক মানবাধিকারের কথা, আইনের শাসনের কথা, ইনসাফের কথা। যেহেতু এই নিষেধাজ্ঞা এসেছে আমেরিকা থেকে শুধুমাত্র এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং করার কারণে, এবং র্যাবের উপর নিষেধাজ্ঞা, একই সাথে সেনাবাহিনীর কর্মকর্তাদের উপরে নিষেধাজ্ঞা, এই সবকিছু মিলিয়ে কিন্তু শেখ হাসিনা সরকার খুব একটা চাপে ছিল। তো নতুন করে একটা সরকার যেখানে বিদেশি সমস্ত গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সকল শক্তি বাংলাদেশের উপরে নিবিড় পর্যবেক্ষণ রাখছেন, তো সেই সময়তে এই জঙ্গি নাটকের মতো একটা ফরম্যাট তৈরি করে যাকে তাকে সেখানে ক্রস ফায়ার দেওয়ার মতো ঘটনাটা আশা করি ঘটবে না। পুলিশ প্রশাসন সবাই সেখানে সেনাবাহিনী, নৌ বিমান সহ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো একত্রিত হয়ে যৌথ অভিযান যদি তাদের পরিচালনা করার ওই অর্থে ইচ্ছা থাকে, সেখানে দায়িত্বশীলতার সাথে সেটা করতে হবে এবং অপরাধীদেরকে জীবিত ধরে আনার একটা পায়তারা আমি এটা বলতে চাচ্ছি যে প্রবণতা কিন্তু আমরা দেখব, মানে পিছন থেকে গুলি করে মারা এবং বলা ক্রস ফায়ারে গেছে, এইটা হয়তো হবে না। এটা হবে বিগত সময়ের যৌথ অভিযানের থেকে এখন একটা বড় পার্থক্য। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখতাম যে বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করা হতো মূলত বিরোধী দলকে শায়েস্তা করার জন্য, সরকারি দলের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। এইখানে কিন্তু ওই ব্যাপারটা খুব অর্থে কাজ করবেন না, করবেই না স্বাভাবিকভাবে, কারণ বলা যেতে পারে ডক্টর ইউনূস সরকারকে সুরক্ষা দেওয়ার জন্য এটা হবে। তো সেই জায়গা থেকে ফাংশন করছে না, যেহেতু আওয়ামী লীগ তাকে আসলে ধ্বংস করার মতো কি আছে, সে তো আসলে প্রকাশ্যেই নেই। যেহেতু অস্ত্রগুলো লুট হয়েছে, একদম যৌক্তিক কারণ, সেটা সমাজের মধ্যে সাধারণ আমাদের নাগরিক সমাজের মধ্যে যদি থেকে যায়, আমাদের সিভিল সোসাইটির মধ্যে সেই অস্ত্রের ঝনঝনানি থেকে যায়, যে কোনো সময় সেটা একটা খারাপ দিকে যেতে পারে। আমরা জানি যে ইন্ডিয়ার পক্ষ থেকে দেশে মৌলবাদীদের শক্তির উত্থান হবে এবং এটা একটা মৌলবাদীদের শক্তি ইউনূসের কাঁধে ভর করেছে, সেটা বিশ্ব গণমাধ্যমে দেখানোর চেষ্টা কিন্তু করা হচ্ছে। তো এই সমস্ত অস্ত্রগুলো যদি ওই ধরনের কোনো অতিরিক্ত প্রতিক্রিয়াশীল এবং কট্টর যে গ্রুপগুলো আছে তাদেরকে ডাইভার্ট করে বর্তমান সময়কে অস্থিতিশীল করতে চায়, সেই দিকটাতেও কিন্তু নজর রাখতে হবে। আর সে কারণেই এই যৌথ অভিযানগুলো বা যৌথ অভিযান যেটা পরিচালনা হবে সেটা খুবই যুক্তিযুক্ত মনে করছি। তো ডিফারেন্স মনে করছি আসলে এটা একটা সত্যিকার অর্থে সমস্যা সমাধানের জন্য কোনো নাটক ফাটক এখানে হবে না, মাদক এবং এই অস্ত্র উদ্ধারের কাজটা সঠিকভাবে হবে এটা মনে করছি। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে, তারপরও নজরে রাখতে হবে, যেহেতু বিগত সময়ে যে আইন শৃঙ্খলা বাহিনী এই যৌথ অভিযান পরিচালনা করেছেন তাদের মধ্যে ওই ধরনের একটা প্রবণতা বা টেন্ডেন্সি থাকবে যে সাধারণ মানুষদের উপরে এর আগে হাসিনার কমান্ড অনুযায়ী যেইভাবে অভিযান পরিচালনা করেছেন সেইটা হয়তো হয়ে যেতে পারে, আছে না যেই প্র্যাকটিস,
সেটা আমাদের খুব ভালোভাবে নজর রাখতে হবে, এইখানে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, এবং এই যৌথ অভিযানকে কেন্দ্র করে সরকারকে বিতর্কিত করার কোনো চেষ্টা বিতর্কত দিক থেকে থাকবে কিনা সেটা খুব ভালোভাবে আমাদেরকে নজর রাখতে হবে। আপাতত এই অভিযানকে মাদক এবং এই যে অস্ত্র উদ্ধারের কাজের জন্য যেই কথা বলা হচ্ছে সেটাকে ভালোভাবেই দেখছি, একই সাথে নজরে রাখছি এটা কোন দিকে যাচ্ছে সেজন্য।